আসসালামু আলাইকুম। আমাদের কণিকের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আগের ক্লাসে কণিকের বেসিক নিয়ে আলোচনা করছিলাম। আসলে আমাদের কণকাকৃতির যে বস্তুগুলো ছিল সেগুলো কোনটা কিভাবে আসছিল সেটা নিয়ে আমরা দেখছিলাম। ঠিক আছে, এখন আমরা মেইনলি কণিকের একটা পার্ট পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। পরাবৃত্তের একদম বিস্তারিত যা যা আছে আমরা আজকে শিখবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল দেখো পরাবৃত্তটা কিভাবে আসে। আমরা পড়ছিলাম গত ক্লাসে যে ধরো এটা একটা কোনো আকৃতির বস্তু ছিল। ঠিক আছে, কোনো আকৃতির বস্তু ছিল, তো এটাকে কি করছিলাম, এটাকে এক পার্শ্ব বরাবর যদি এ পাশে কাটতাম তাহলে কি এখানে একটা শেপ পাইতাম না? 3D শেপ তুমি ধরো এই পাশ থেকে দেখতেছো, তখন একটা শেপ পাইতাম না? তখন এই শেপটা কিরকম ছিল? এরকম ছিল না? সো এইখানে আমরা হচ্ছে পরাবৃত্ত আকৃতির একটা বস্তু পাই। তো পরবর্তী একটা বস্তুটা কিভাবে আসলে আমরা গত ক্লাসে দেখছি। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা এখন দেখো তাহলে পরাবৃত্ত আকৃতির বস্তুটা দেখতে কি যেমন ছিল? এই যে এরকম না? এইরকম না? তাই না? তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের শেপ। আমরা যদি একটা এক্সিস চিন্তা করি, এটা এক্স এক্স সিক্স, এটা হচ্ছে ওয়াই এক্স সিক্স, তাহলে পরাবৃত্ত হয় এটা। আচ্ছা, এখন পরাবৃত্তর বিভিন্ন নাম আছে, যেমন পরাবৃত্ত এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু। আর এখান থেকে একটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্সে একটা বিন্দু পাওয়া যায়, এটাকে বলা হয় হচ্ছে উপকেন্দ্র। ঠিক আছে, এবং সেম ডিস্টেন্সে এখানে একটা পয়েন্ট পাবো, এটাকে বলা হয় মানে নিয়ামক বিন্দু। নিয়ামক মানে এই রেখাটাকে বলে নিয়ামক রেখা, আর যে বিন্দুটা পাবো এই বিন্দুটা হচ্ছে নিয়ামক বিন্দু বা নিয়ামকের পাদবিন্দু। ঠিক আছে, সো আমাদের মেইনলি এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এটাকে কি বলা হয়? উপকেন্দ্র। এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? এস দ্বারা ডিনোট করি। শীর্ষবিন্দুকে কি দ্বারা ডিনোট করি? এ দ্বারা। আর আমাদের নিয়ামকের পাদবিন্দু জেড দ্বারা। ঠিক আছে, আচ্ছা, সো আমরা বুঝতে পারছি পরাবৃত্তের যে বেসিক টার্মগুলো, উপকেন্দ্র, শীর্ষবিন্দু এবং নিয়ামকগুলো, এগুলো কোনটা কি জিনিস বুঝতে পারছি। সো আমরা হচ্ছে দেখছিলাম পরাবৃত্ত কোনটা কি জিনিস, এটা আগে বুঝছি। আচ্ছা, পরাবৃত্ত এটা হচ্ছে দুটো সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ দেখতে এরকম হয়, কিভাবে মনে রাখবা? দেখো, পরাবৃত্তের সমীকরণগুলো মনে রাখার টেকনিক হচ্ছে যে সমীকরণে একটা ভেরিয়েবলের উপর স্কোয়ার থাকবে এবং একটা সিঙ্গেল থাকবে। যেমন দেখো, এখানে ওয়াই এর উপর স্কোয়ার আছে এবং এক্স সিঙ্গেল আছে, তো এটা একটা পরাবৃত্তের সমীকরণ। আবার দেখো, এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, ওয়াই সিঙ্গেল। তার মানে বিষয়টা হচ্ছে, আমরা মনে রাখার বলতে হচ্ছে কি, যে সমীকরণে একটার উপর স্কোয়ার থাকবে এবং একটা সিঙ্গেল থাকবে সেটা কি পরাবৃত্ত সমীকরণ। এখন পরাবৃত্ত গুলো দেখতে কেমন? যেমন এই পরাবৃত্তটা দেখতে কেমন, এটা দেখতে কেমন? আচ্ছা, আমরা একটু যদি দেখতে চাই তো এই জিনিসটা আমরা এভাবে চিন্তা করতে পারি। এটা যদি এক্সিস হয়, তাহলে আমরা দেখবো হচ্ছে, মানে আমাদের মনে রাখার টেকনিকটা হচ্ছে এরকম যে পরাবৃত্ত যেটা সিঙ্গেল, যেমন এখানে এক্স সিঙ্গেল, তাহলে পরাবৃত্তটা কি হবে? এক্স অক্ষের দিকে হা করবে। কি বললাম? এক্স অক্ষের দিকে হা করবে। তাহলে এক্স সিঙ্গেল তার মানে কি? পরাবৃত্ত যে এক্স অক্ষের দিকে হা করে, যেমন ধরো একটা কুমির হা করে আছে এরকম। ঠিক আছে, কাইন্ড অফ। তাহলে এটা বুঝতে পারছো? তাহলে এটা কি বলো? ওয়াই সিঙ্গেল। তাহলে এই পরাবৃত্তটা কি হবে বলো? এটা কি ওয়াই অক্ষের দিকে হা করবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে বুঝতে পারলাম যে পরাবৃত্তর গ্রাফগুলো দেখতে কিরকম। আচ্ছা, এখন আমরা আলোচনা করি হচ্ছে পরাবৃত্ত যে সূত্রগুলো যেভাবে আসছে, আমাদের বেসিক্যালি ম্যাথ করতে যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করি। সো আমরা একটা জেনারেল টার্মের জন্য শিখবো সূত্রগুলা, আর ওগুলো থেকে বাকিগুলোকে কনভার্ট করবো। ঠিক আছে, যেমন আমরা শুধুমাত্র হচ্ছে এই যে এরকম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax এর জন্য আমরা সূত্রগুলো শিখবো, এবং এই সূত্রের জন্য বাকি যে আমাদের সব মানে যে ইকুয়েশন গুলো থাকবে সবগুলোকে এরকম ফরম্যাটে কনভার্ট করবো, তারপর এই সূত্র অনুযায়ী আমরা ফেলাবো। ঠিক আছে, সো আমাদের বেসিক্যালি একটা সূত্র ভালো মতো বোঝো, তাহলে বাকি যে কোনগুলো আমরা কনভার্ট করে শিখবো। ক্লিয়ার? আচ্ছা, তো বিষয়টা এরকম, কি বলছিলাম, এই পরবর্তীটা দেখতে কেমন? এই যেহেতু এক্স সিঙ্গেল, তার মানে এটা দেখতে কেমন? এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস হইলে এক্স অক্ষের দিকে হা করবে। ক্লিয়ার? এটা এক্স অক্ষের দিকে হা করবে, তাহলে এটা আমাদের পরবর্তী গ্রাফটা হচ্ছে। আচ্ছা, পরবর্তী কি বলছিলাম? আচ্ছা, একটু বড় করে অ্যাড করি। দেখো, এই গ্রাফটা দেখতে কেমন? যেহেতু এক্স সিঙ্গেল সেজন্য এক্স এর দিকে হাফ করছে, বিষয়টা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন এই গ্রাফের এই পয়েন্টটা কি বলছিলাম আমরা? মনে আছে? উপকেন্দ্র। আচ্ছা,
এগুলো হচ্ছে মানে বৃত্তের যেহেতু কেন্দ্র থাকে কিন্তু পরাবৃত্তের কিন্তু উপকেন্দ্র থাকে। বুঝতে পারছো? মানে এই জিনিসটা আবার কনফিউশন লাগানোর কিছু নাই। এটা হচ্ছে উপকেন্দ্র বলে এই জিনিসটাকে। এটা কি উপকেন্দ্র? এটা কি আমাদের শীর্ষ বা শীর্ষবিন্দু। এই উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি এ দ্বারা ডিনোট করি। এই যে পরবর্তী সমীকরণ যে এটা ছিল না, সেই এটা হচ্ছে এ। বুঝলাম? তাহলে এই দূরত্ব এই সেম পরিমাণ ডিস্টেন্স, এ পরিমাণ ডিস্টেন্স এখানে একটা বিন্দু আছে, তো এটাকে বলা হয় কি বলো? নিয়ামক রেখা। নিয়ামক রেখা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা এ হলে এটাও এ। ক্লিয়ার? আচ্ছা, সো তাহলে দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এই বিন্দুটা কত বলো? 0,0 না, তাই না? আচ্ছা, অন্য কথা ফলন নেই। তাহলে এই বিন্দুটা কি আমাদের? আচ্ছা, তাহলে এই বিন্দুটা আমাদের 0,0 বিন্দু। আচ্ছা, তাহলে এটা এ, তার মানে এ পয়েন্টটা কি আমাদের a,0 বিন্দু। আর যেহেতু এটা অপোজিট পাশে, তার মানে কি -a,0 বিন্দু। ঠিক আছে? আচ্ছা, কেন এগুলো লিখতেছি? কারণ এগুলা থেকে এক একটা সূত্র আসে। আচ্ছা, আচ্ছা, এখন যদি বলি এই বিন্দুর উপর লম্ব রেখা এরকম হবে না, যেরকম হবে নীল নীল রেখাটা, তাহলে এটা কি হবে? উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের উপর লম্ব, তাহলে এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। কি বললাম? এটা যেহেতু আমরা উপকেন্দ্র নাম দিছি, তাহলে উপকেন্দ্রের উপর এটা কি লম্ব, তার মানে কি এটা কি উপকেন্দ্রিক লম্ব। এটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য নির্ণয় সূত্র আছে, আমরা সব বলবো সামনে। তো বুঝতে পারছো বিষয়গুলা কোনটা কি? তাহলে এটা কি আমাদের উপকেন্দ্র, এটা আমাদের শীর্ষ, এটা আমাদের নিয়ামক রেখা, আর এটা কি আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু। ঠিক আছে? এটা 0,0 হইলে, যেহেতু এটা এক্স অক্ষের উপর, তার মানে কি a,0, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, মানে কি -a,0। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে তার মানে আমাদের কোনগুলো কিভাবে আসলো, সূত্রগুলা। আচ্ছা, তাহলে দেখো যদি আমরা বলি এখান থেকে এই সূত্রগুলা কিভাবে আসে, ফার্স্ট অফ অল আমরা যদি বলি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, শীর্ষবিন্দু কত, উপকেন্দ্র কত, তারপরে বলে নিয়ামকের পাদবিন্দু কত, বের করতে পারবো না? আচ্ছা, বের করতে পারবো। আমি সূত্রগুলো একটু সিরিয়াল ওয়াইজ লিখে দিই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি এই পাশে সূত্রগুলো লিখি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে কোনটা কিরকম। আচ্ছা দেখো, তো কি বলছিলাম, এটা কি আমাদের উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা কি আমাদের শীর্ষ, এটা কি আমাদের নিয়ামকের পাদবিন্দু। আচ্ছা, তাহলে এটা কি আমাদের উপকেন্দ্রিক লম্ব। তাহলে সূত্রগুলো কিভাবে কি আসে? যদি বলি আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তাহলে শীর্ষবিন্দু কোটা? এই যে এটা, ধরি এ, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এটা কি এস আমাদের উপকেন্দ্র, আর এটা কি জেড, এটা আমাদের নিয়ামকের পাদবিন্দু। আচ্ছা, যদি শীর্ষবিন্দু বলি তাহলে এ, তাহলে এ কত? 0,0 না, এটা আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক না? আচ্ছা, যদি বলি উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র কোনটা? এইটা। তাহলে এটা কিভাবে আসে? যেহেতু এক্স অক্ষের এই পাশে এ, তার মানে a,0 না, এক্স অক্ষের উপর আমাদের কোটি শূন্য, সেই জন্য এখানে শূন্য, আর এ পরিমাণ ডিস্টেন্স যেহেতু সেই জন্য a,0। ঠিক আছে? তাহলে এস, এস এর স্থানাঙ্ক কত বলো? a,0। আচ্ছা, আর আমাদের বলছে নিয়ামকের, দেখো নিয়ামকের বা দ্বিকাক্ষ, এটাকে নিয়ামকও বলা হয়, দ্বিকাক্ষ বলা হয়, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। তো নিয়ামক বা দ্বিকাক্ষের পাদবিন্দু স্থানাঙ্ক কত? -a,0। তাহলে এটা কি স্থানাঙ্ক? আমাদের জেড -a,0। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বলি দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, উপকেন্দ্রিক লম্ব কোনটা ছিল বলো? উপকেন্দ্র কোনটা ছিল? এই যে এটা উপকেন্দ্র ছিল। উপকেন্দ্রিক লম্ব কি ছিল? এটার উপর লম্ব যেটা ছিল এটাই। তো এটা লম্বের সমীকরণ কি? এক্স অক্ষের পজিটিভ দিকে এ পরিমাণ অংশ কেটে নিচ্ছে, তাহলে এটা কত আমাদের বলো? a,0 না? এটা a,0, তার মানে এই এটার ইকুয়েশন কি বলো? x ইকুয়ালস টু কি এ না? মনে পড়ে? আমরা সরলরেখাতে এগুলো ভালো কনসেপ্ট শিখে আসছি। আর এটা কি আমাদের নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণ। এটা কি এক্স অক্ষের মাইনাসের দিকে এ পরিমাণ কেটে নিচ্ছে, তার মানে এটা সমীকরণ কি? এক্স ইকুয়ালস টু কি -a। ক্লিয়ার? তাহলে বলো আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? তাহলে বলো এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু এ। এবং নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষের সমীকরণ কোনটা বলো? দ্বিঘাক্ষ বা নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়ালস টু -a। আমাদের আরো কয়েকটা সূত্র আছে, আমরা সূত্র হচ্ছে পরে ওগুলাতে দেখাচ্ছি। ঠিক আছে? এখানে জায়গা নেই। তো একটু বুঝতে পারছি যে কোন সূত্রগুলো কি, আমাদের এই সূত্রগুলো কিভাবে আসছিল, পয়েন্টগুলো তো বুঝতে পারছি। এই যে এই পয়েন্টটা কিভাবে আসলো, এই দুটো পয়েন্ট কিভাবে আসলো বুঝতে পারলে সূত্র মনে রাখার কোনো ব্যাপারই না।
পরবর্তীতে এই কোটের সূত্র, এই সূত্রগুলো দিয়ে আমরা ভালো মতো ম্যাথ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো এতক্ষণ আমরা সূত্রগুলো দেখছিলাম। আর 6 নম্বর সূত্রটা কি ছিল? সূত্রটা এরকম ছিল হচ্ছে অক্ষের সমীকরণ কোনটা বলো। আচ্ছা, এতক্ষণ আমরা যে পরবৃত্তটা দেখতেছিলাম, পরবৃত্তে যে সমীকরণটা ছিল সেটা কিন্তু এই সমীকরণটা ছিল, y² = 4ax। কেন? যেখানে x সিঙ্গেল, তার মানে পরবৃত্তটা x অক্ষে থেকে করতেছে, মানে কি পরবৃত্তটা x অক্ষের উপর অবস্থান করতেছে। ক্লিয়ার? পরবৃত্তটা যদি x অক্ষের উপরে অবস্থান করে তাহলে অক্ষের সমীকরণ কি হবে বলো? x অক্ষের উপরে অবস্থান করতেছে মানে x অক্ষের সমীকরণ কি? y=0, তাই না? x অক্ষের সমীকরণে কি y এর ভ্যালু 0 হয় বা কোটি 0 হয়। তার মানে অক্ষের সমীকরণ আলটিমেটলি কি? যে x অক্ষের সমীকরণ, তাহলে আলটিমেটলি এটা কি হবে বলো? y কি 0। বোঝা গেছে? এটা কি আমাদের পরাবৃত্তের অক্ষের সমীকরণ। কিসের জন্য? y² = 4ax, এইটার জন্য। ক্লিয়ার? কারণ যদি এখানে x²= 4ay হইতো তখন কিন্তু আবার আমাদের সকল সূত্র চেঞ্জ হয়ে যেত, মানে এগুলো হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যেত, বুঝতে পারছো? তখন আমাদের সূত্রগুলো আলাদা হয়ে যেত। তুমি যদি এটা ভালো মতো মনে রাখতে পারো y²= 4ax এর জন্য, তাহলে তুমি x²= 4ay ওটার জন্য ভালো মতো বুঝতে পারবা। ক্লিয়ার? সো আমরা এটা আগে ভালো মতো বুঝবো, ভালো মতো সবগুলো এটা আমরা মাথায় ঢুকাবো, দেখবা যে ওয়াই সিঙ্গেল থাকলে যেগুলো হয় সেগুলো হচ্ছে আমরা ইজিলি তখন আর কি বলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো বুঝতে পারছো আমাদের কি তার লক্ষ্যের সমীকরণ কোনটা? y=0। এখন এখন দেখো বলছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটা। আচ্ছা, শীর্ষবিন্দু কোনটা? এটা। আচ্ছা, শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটা? যে এটা না, y অক্ষ না, তাই না? আমাদের তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কি? y অক্ষের সমীকরণ। তাহলে y অক্ষের সমীকরণ কি? y অক্ষের সমীকরণ কি? x=0। ক্লিয়ার? আমরা তো এগুলো সরলরেখাতে খুব ভালো মতো পড়ে আসছি। আমাদের এই কৌণিক চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের সরলরেখা বৃত্ত এই দুটো চ্যাপ্টার একটু ভালো মতো পড়ে আসতে হবে, বিকজ ওই চ্যাপ্টারে অনেক কনসেপ্ট এখানে কাজে লাগে। ক্লিয়ার? আচ্ছা, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে উপকেন্দ্র কোনটা ছিল? এটা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? তাহলে এটা না। আচ্ছা, এখন কোশ্চেন হতে ভাই পুরাটা কি? না, পুরাটা না। আমাদের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। বললাম এই যে একটু, তাই না? একটু দূরত্ব কি? এটা মনে রাখবা 4a। 4a যেহেতু দূরত্ব সেজন্য মডুলাস দেব। আমাদের ইকুয়েশনে যে 4a ছিল না, এটাই আলটিমেটলি আমাদের যে উপকেন্দ্রিক লম্বের যে দূরত্বটা কত দূরে আসলে ওই দুটো হচ্ছে ছড়াবে সেটা হচ্ছে আলটিমেটলি 4a। তাহলে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? আলটিমেটলি আমাদের মডুলাস অফ 4a। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন। তাহলে সবকিছু আমরা দেখলাম, আরেকটা বিন্দু আছে, এই বিন্দুটা, এই বিন্দুটা কত আর এই বিন্দুটা কত। কোশ্চেনটা হচ্ছে এইটা। তাহলে এর কোশ্চেনটা এরকম, উপকেন্দ্রিক লম্ব এইটা এবং পরাবৃত্তের ছেদবিন্দু, পরাবৃত্ত কি এইটা। তাহলে এই পরাবৃত্তটা এবং উপকেন্দ্রিক লম্ব এইটা যে বিন্দুতে ছেদ করতেছে সেই বিন্দু দুটা স্থানাঙ্ক কত। আমাদের কোশ্চেন হচ্ছে এইটা, তাই না? তো এটা আসলে এরকম ভাবে চিন্তা করবা, যেহেতু এটা, আচ্ছা এখান থেকে একটু দূরত্ব কত আমরা এ জানি, আবার পুরোটা দূরত্ব কি 4a। তাহলে পুরোটা দূরত্ব 4 হলে এটা দুটা কি অর্ধেক না? এটা সিমেট্রিক্যাল না? তাহলে কি এটার অর্ধেক, তো আলটিমেটলি এটা কি 2a হবে, এটাও কি 2a হবে, তাই না? তাহলে এখানে a, এখানে 2a, তাহলে এই পয়েন্টটা কত? a, 2a, তাই না? আবার কি এটাকে -2, আলটিমেটলি a, -2a। তাহলে এই পয়েন্টটা কত আমাদের? a, 2a। আর এই পয়েন্টটা কত আমাদের? a, -2a। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি এটা সমীকরণ মানে স্থানাঙ্কগুলো কি হচ্ছে? উপকেন্দ্রিক লম্ব এবং পরাবৃত্তের ছেদবিন্দু দুটো স্থানাঙ্ক কি হবে? a, +-2a। বুঝতে পারছো? a, +-2a। বোঝা গেছে? এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্র। আমাদের সূত্র আরেকটা সূত্র আছে, ওটা আমরা সামনে আলোচনা করবো, লাগবে না কাস্টমারটা আপাতত। তো এই 9টা সূত্র মোটামুটি আমরা বুঝতে পারলাম কোনটা কিভাবে আসলো। আচ্ছা, আমাদের এই কটা সূত্র ভালো মতো যদি বুঝে থাকো তাহলে আমরা কি x²= 4ay ওইটার জন্য করতে পারবো না? সিমিলারলি x²= 4ay, তখন কি পরবৃত্তটা এদিকে না হয়, পরবৃত্ত তখন এদিকে করবে। এদিকে যদি করে তাহলে আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাবে না? স্থানাঙ্কগুলো চেঞ্জ হয়ে যাবে, আমাদের দ্বিঘাক্ষ, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্ব এগুলো সমীকরণগুলো চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো আমরা আগে x অক্ষের জন্য ভালো মতো করবো, আমাদের তখন y অক্ষটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন দেখব
যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটার জন্য গ্রাফটা কেমন হয় এবং পয়েন্টগুলা সূত্রগুলো কিভাবে আসে। সো আমি একটু বলবো, তোমরা হচ্ছে লিখে নিও, ঠিক আছে? ওই আগের সূত্রগুলোর মতোই করে লিখবা কোনটা কি সূত্র, আমার কথার সাথে সাথে লিখে নিও, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে সূত্রটা কি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, ওয়াই সিঙ্গেল, তার মানে কি আমাদের পরবৃত্তটা ওয়াই অক্ষের দিকে হা করবে, এটা আমরা আগে দেখে আসছি। এখন কথা হচ্ছে তাহলে সূত্রগুলো কিভাবে আসলো? তা আগের সূত্রগুলো তো অবশ্যই সেম না। দেখো এটা কি আমাদের বলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি দ্বারা প্রকাশ করতাম, এ দ্বারা। তাহলে এ এটা কত, আলটিমেটলি 0,0 তো থাকবে না? আচ্ছা, শীর্ষবিন্দু থেকে এ পরিমাণ দূরত্বে কি পাইতাম, এস পাইতাম। এসটা কি ছিল আমাদের উপকেন্দ্র, উপকেন্দ্রের সমীকরণ কি ছিল? আচ্ছা, এটা দূরত্ব কি ছিল, এ ছিল। আলটিমেটলি এটা কি হবে তাহলে, এর স্থানাঙ্ক কি হবে, 1,0 না, কারণ এটা ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে এক্স এর ভ্যালু কি বলো, ওয়াই অক্ষে এক্স এর ভ্যালু কি 0, তার মানে কি 0, এ হবে, 0, এটাই হলে সিমিলারলি এ পাশেও এ আছে, এ পরিমাণ ডিস্টেন্স একটা পয়েন্ট পাবো, এটা কি বলে দ্বিঘাক্ষ বা নিয়মকে পাদবিন্দু। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করতাম, জেড দ্বারা। এটা কি হলো 0, তাহলে এটা কি আমাদের দ্বিঘাক্ষ বা নিয়ামক রেখা সমীকরণ, এই যে এটা কি নিয়ামক রেখা সমীকরণ। আর এটা কি আমাদের ছিল, কলম কালি নেই, আচ্ছা এটা কি আমাদের ছিল 0, এস, আর এটা কি 0, আর এই সমীকরণটা কি ছিল, এই রেখাটা, এটা কি ছিল উপকেন্দ্রিক লম্ব, এটা। তাহলে এটা কি আমাদের ছিল নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখা। তাহলে এটাই সমীকরণ কি বলো, y ইজ ইকুয়ালস টু এ, কারণ কি y অক্ষের পজিটিভ দিকে এ পরিমাণ কাটতেছে, তার মানে কি x অক্ষের সমান্তরাল লেখা বা y অক্ষের লম্ব সমীকরণ কি y ইকুয়ালস টু এ, ঠিক আছে? সিমিলারলি মাইনাসে পরিমাণ কাটতেছে, তাহলে কি y ইকুয়ালস টু মাইনাসে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়ালস টু এ, নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখার সমীকরণ y ইকুয়ালস টু মাইনাসে, শীর্ষবিন্দু 0,0, উপকেন্দ্র 0, আর মানে দ্বিঘাক্ষ বা নিয়ামকের পাদবিন্দু হচ্ছে 0, ক্লিয়ার? সিমিলারলি আগেরটা কি ছিল, এটা ডিস্টেন্স কি ছিল, উপকেন্দ্রিক লম্বের ডিস্টেন্স কি ছিল বলো, কি ছিল 4a ছিল না, মডুলাস অফ 4a ছিল না? তাহলে এটা 4 হলে এটাও 2a, এটা কি 2a, তার মানে এই পয়েন্টটা কত ছিল বলো, তাহলে এই পয়েন্টটা আমরা কিভাবে পাবো বলো, 0, না এটা হচ্ছে আমরা এইভাবে চিন্তা করবো, তাহলে এটা 2a হলে এটাও 2a, এটাও 2a, তাহলে এ পাশে +2, এ পাশে -2a, তাহলে এটা কি 2a, a, এই পয়েন্টটা, এবং এই পয়েন্টটা কত -2a, a। আলটিমেটলি আমাদের যে উপকেন্দ্রিক লম্ব এবং পরবৃত্ততা যে দুটো পয়েন্টে ছেদ করতেছে এই সমীকরণের জন্য, সেটা কি +-2a, কি বললাম, +-2a, আগেরটা কি ছিল a, +-2a, কিন্তু এখানে অক্ষর চেঞ্জ হওয়ার কারণে দেখো +-2a কিন্তু আগে চলে আসতেছে, এবং সবগুলো চেঞ্জ, আমাদের সমীকরণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বিন্দুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের ওভারঅল কণিকার আলোচনা। কণিকার হচ্ছে আমাদের মানে সূত্রগুলোর আলোচনা, আমাদের কণিকগুলা কিভাবে আসছে আমরা দেখছি, কণিকার সূত্রগুলো কোনটা কি মিন করতেছে, কোনটা উপকেন্দ্র, কোনটা শীর্ষবিন্দু, কোনটা নিয়ামক রেখা, কোনটা উপকেন্দ্রিক লম্ব, এগুলো সবগুলোই আমরা দেখতে পারলাম, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ম্যাথ করার জন্য যে কটা সূত্র লাগবে আমরা দেখতে পারছি, কিন্তু আমাদের আর কণিকটা কিভাবে আসছিল শেপটা, এটা আরেকটু আগে আলোচনা করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি এই কণিকের শেপটা আসলো কিভাবে, এটা আর কয়েকটা হচ্ছে সূত্র প্রতিপাদন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, সো পরাবৃত্তের যে শেপটা এটা আসলো কিভাবে, এটা একটু দেখো। বেসিক্যালি এখানে একটা টার্ম আছে, নামটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, ঠিক আছে? পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 হয়। এখন বলতে পারো উৎকেন্দ্রিকতা জিনিসটা কি? আচ্ছা, উৎকেন্দ্রিকতা বেসিক্যালি হচ্ছে একটা রেশিও, একটা অনুপাত। কিসের অনুপাত? এই যে এসপি এবং এপিএম, এসপি কি বললাম, পি হচ্ছে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু, কি বললাম, পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু, এই বিন্দু হইতে এটা যে দূরত্ব এস কে আমাদের বলো উপকেন্দ্র ছিল না, মানে এই বিন্দুতে উপকেন্দ্রের যে দূরত্ব এটা কি বললাম, এসপি, এসপি এটা দূরত্ব। আর পিএমটা হচ্ছে এই বিন্দু হইতে
যে আমরা আগে দেখলাম যে দ্বিকাক্ষ বা নিয়ামক যেটা পড়ছি, এই বিন্দু হতে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব, এটা কি লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব এটা পিএম। তাহলে এসপি আর পিএম এর অনুপাত, বুঝতে পারছো কি বললাম, এসপি এবং পিএম এর অনুপাত। এখন দেখো তাহলে উৎকেন্দ্রিকতা কি, এসপি আর পিএম। পরাবৃত্তের ক্ষেত্রে কি হয়, এটা পরাবৃত্ত প্রপার্টিস কি ছিল, এটা এ ছিল, এটাও কি এ ছিল। এখন তুমি যাও এখানে একটা বিন্দু দাও, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। এইভাবে বিন্দুগুলো আমরা পাইছিলাম, এভাবে বিন্দুগুলো পাই, এ পাশেও এইভাবে বিন্দুগুলো পাইছিলাম, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। এইভাবে বিন্দুগুলা, মানে এই রেখার জন্য এই রেখাটাও সমান, নট এই রেখার জন্য এই রেখাটা, বুঝতে পারছো, মানে এই রেখার জন্য এই রেখাটা অনুপাত সমান থাকে সবগুলোর ক্ষেত্রে। এই বিন্দুগুলো পাইছিলাম না, বিন্দুগুলো যোগ করার পরে যে জিনিসটা পাইছিলাম ওইটা আলটিমেটলি আমাদের পরাবৃত্তটা ছিল। পরাবৃত্তের ক্ষেত্রে এই দুটার অনুপাত সবসময় সমান হয়, সেজন্য এর কাটাকাটি গেলে আলটিমেটলি 1 থাকে, সেই জন্য আমাদের শেপটা এরকম আস্তে আস্তে এরকম এরকম। ক্লিয়ার, বুঝতে পারছো আমাদের শেপটা কেন এরকম হচ্ছে। তাহলে যে কোনো একটা বিন্দু, পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু, ওই বিন্দু হইতে উপকেন্দ্রের মানে উপকেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব এইটা এবং এটা দূরত্ব যদি সমান হয় তাহলে আমার পরাবৃত্ত মিল করবে। এবং এটাকে কি বলে, উৎকেন্দ্রিকতা। খুব এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, পরাবৃত্ত উৎকেন্দ্রিকতা কি 1 হয়। বুঝতে পারছো কি জন্য 1 হয়, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো কোশ্চেনগুলো পারবা না, আমরা অ্যান্সার দেবো কি, আমাদের যে কোনো একটা বিন্দু হইতে উপকেন্দ্রের উপর, উপকেন্দ্রের সাথে সরাসরি যে দূরত্ব এটা, ওই বিন্দু হইতে নিয়ামক রেখার উপর দূরত্বের মানে লম্ব, মানে লম্ব দূরত্বের সমান হয়। বুঝতে পারছো, লম্ব দূরত্বের সমান হয়, তার মানে কি এসপি ইকুয়ালস টু পিএম হয়, এসপি আর পিএম সমান হয়, এজন্য কি আলটিমেটলি 1 হয়। এই দুটো সবসময় সমান, এটা এই যে নীল রেখাটা এটা সমান, কালো এটা এটা সমান, এটা এটা সমান। বুঝতে পারছো, মানে এই দুটার অনুপাত সবসময় সমান, সেজন্য আমরা 1 পাইছি। আচ্ছা, তাহলে বুঝতে পারছো আমাদের পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কিভাবে 1 আসে। এখন উৎকেন্দ্রিকতা 1 আসে এই থিওরি দিয়ে আমরা পরাবৃত্তের যে কোনো সমীকরণ বের করতে পারবো। একটা আমরা ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, একটা ম্যাথ দেখি। আচ্ছা, তো আমাদের ম্যাথটা দেখো, ম্যাথটা কি বলছে যে -1,1 এবং x+y+1 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের পরাবৃত্তের সমীকরণ বলুক আর যে কোনো কণিকের সমীকরণ বলুক, আমাদের 3টা জিনিস লাগবে। কি বললাম, আমাদের এটা মুখস্থ করে ফেলো যে আমাদের সমীকরণ নির্ণয় করতে বের করতে বললে আমাদের কয়টা জিনিস লাগবে। 1 নাম্বার কি লাগবে, আচ্ছা এই পাশে লিখি, যদি সমীকরণ বের করতে বলে, বললাম সমীকরণ বের করতে বলে, তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে। 1 নাম্বার কি দেখবো, আমাদের উৎকেন্দ্রিকতা লাগবে, উৎকেন্দ্রিকতা। 2 নিয়ামকের সমীকরণ, আর 3 লাগবে হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। কি বললাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক। ক্লিয়ার, তাহলে কি বললাম, নট অনলি কণিক মানে পরাবৃত্ত, নট অনলি পরাবৃত্ত, আমাদের যে কোনো কণিক যেমন উপবৃত্ত বলুক অধিবৃত্ত বলুক, ওগুলো যদি সমীকরণ বের করতে বলে তখন আমরা কিভাবে পাবো সমীকরণটা। সমীকরণটা বের করার জন্য আমাদের 3টা জিনিস দরকার আছে, আমাদের কোশ্চেনে দিয়ে দাও থাকবে, উৎকেন্দ্রিকতা, নিয়ামক রেখা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক। যদি না দেওয়া থাকে, উৎকেন্দ্রিকতা বলেই দেওয়া থাকে, যদি এই দুটো জিনিস না দেওয়া থাকে তখন কোনো না কোনো ক্লু দিবে এই দুটো বের করার জন্য। বুঝতে পারছো, যেমন এই কোশ্চেনটাতে ডাইরেক্ট সবকিছু দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ চাইছে, তো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি, উৎকেন্দ্রিকতা 1 হয়। ক্লিয়ার, সো এটা দেওয়া পরাবৃত্ত বলেছি, সেজন্য আমাদের উৎকেন্দ্রিকতা লাগতেছে না, আমাদের দুটো জিনিস লাগবে। কি বললাম, নিয়ামকের সমীকরণ লাগবে এবং উপকেন্দ্রের স্থানাঙ্কের সমীকরণ মানে স্থানাঙ্ক লাগবে। তো দেখো এটা কি, এটা উপকেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এটা কি উপকেন্দ্রের স্থানাঙ্ক, এত উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং এত নিয়ামক বিশিষ্ট একটি পরাবৃত্তের সমীকরণ বের করো। তাহলে চিত্রটা আমরা আর্ট করি, চিত্র এরকম ছিল না, এটা কিন্তু এক্সিস না, আবার বলতেছি এটা এক্সিস না,
এক্সিস হলে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিতাম এবং এই পয়েন্টটা 0 0 পয়েন্ট হইতো। আমরা এটা এক্সিস না চিন্তা করব, আমাদের পয়েন্টটা কত -1,1। যদি এক্সিস হইতো, এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ হইতো, তাহলে কি এই পয়েন্টটা -1,1 পয়েন্ট কখনো হইতো? হইতো না। অ্যাকচুয়ালি এই পয়েন্টটা হচ্ছে আমাদের যে অন্য যে কোনো এক্সিসের যে কোনো একটা পয়েন্টে আছে, ধরো এখানে আছে, ওই জিনিসটাকে ঘুরে আমরা এইভাবে লিখছি, বুঝতে পারছো? এটা কিন্তু এক্সিস না। আমরা কখনোই পরীক্ষার হলে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখবো না। এটা জাস্ট আমরা বোঝার জন্য, পরাবৃত্তটা বোঝার জন্য, ঠিক আছে? এটা কি আমাদের উপকেন্দ্র এস। আমাদের পি একটা পয়েন্ট ধরে নেব, যে কোনো একটা পয়েন্ট পি, এক্স কমা ওয়াই। আর এম কি ছিল আমাদের? এটার কি লম্ব দূরত্ব, নিয়ামকের উপর লম্ব দূরত্ব। তাহলে এস পি ইকুয়ালস টু পি এম, এই দুটো সমান হয়। বুঝলাম না? দেখতে হয়তো সমান হচ্ছে না, মনে হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড করলে সমান হয়। আমি এটা একটু এই পাশে বেশি অ্যাড করে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের কি এটা এম, জেড, সরি এটা জেড, এম প্রাইম। আচ্ছা, তো দেখো আমাদের কি নিয়ামকের সমীকরণ, তাহলে এটা সমীকরণ দেওয়া আছে, এটা কত? এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমরা সমীকরণ থেকে কি জানি? আমরা সমীকরণ থেকে কি জানি? উৎকেন্দ্রিকতা ই, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা ই ইকুয়ালস টু এস পি বাই পি এম ইকুয়ালস টু কি 1। আলটিমেটলি কি পাচ্ছি এখান থেকে বলো? এস পি ইকুয়ালস টু পি এম পাচ্ছি। বসাই দিই। আচ্ছা, এস পি এই দুটার দূরত্ব, তাহলে ওই যে রুট ওভার অফ এক্স -1 প্লাস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই -1 হোল স্কোয়ার ইকুয়ালস টু পিএমটা কি ছিল? এই বিন্দু হইতে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ে আসছি, লম্ব দূরত্বের সূত্র কি ছিল? এই পয়েন্টটা এখানে বসাইতাম, যেহেতু এক্স এর জায়গায় এক্সই বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই বসবে, তার উপর একটা মডুলাস সাইন দেবো। এক্স এর জায়গায় এক্সই বসলো, ওয়াই এর জায়গায় ওয়াই বসবে, প্লাস ওয়াই প্লাস 1 বাই রুট ওভার অফ এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে যে সমীকরণটা পাবো ওটা আলটিমেটলি আমাদের পরবর্তী সমীকরণ। ক্যালকুলেশন করি, স্কোয়ারটা পাশে চলে গেলে কি স্কোয়ার হয়ে যায়? আচ্ছা, এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, কি এ মাইনাস বি হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। আর এটা যেহেতু ওই পাশে চলে যাবে, ঠিক আছে, এটা এটা আমরা স্কোয়ার করে দিলাম, তার মানে স্কোয়ার করলে যে এখানে কি নিচে √2 আছে, √2 থেকে 2 আসে, 2টা এখানে গুণ করে দিলে এখানে শুধুমাত্র 2 থাকবে, বুঝতে পারছো? আর এখানে স্কোয়ার করে দিলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করি, এটা করলে কত আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 2ab প্লাস 2bc প্লাস 2ca। ক্লিয়ার? আর এখানে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার থেকে পাশে একটা এক্স স্কোয়ার বাদ দিলে কি শুধুমাত্র এক্স স্কোয়ার থাকে। সিমিলারলি এখানে কি ওয়াই স্কোয়ারের পাশে কি 2y স্কোয়ার, তাহলে আলটিমেটলি শুধু ওয়াই স্কোয়ার থাকে। এখানে কত? 4x, 4x থেকে এখানে 2x বাদ দিলে এখানে কি 2x থাকে, বুঝতে পারছো? এখানে কি -4y, -4y এর পাশে তাহলে চলে আসে কি -2y, আলটিমেটলি কত আসে? -6y আসবে, বুঝতে পারছো? আর কনস্ট্যান্ট কত? এখানে 1 আর 2, 2 2 4, 4 এই পাশে কিছু নাই, তার মানে আলটিমেটলি আচ্ছা এখানে xy আছে, তাহলে এই পাশে কি -xy আসবে, -2xy, আর এখানে আলটিমেটলি 4, 4 এই পাশে 1, আলটিমেটলি 4 আর 1 এর পাশে চলে আসলে কত থাকে? 2 4, 4 থেকে পাশে আলটিমেটলি +3 থাকে। এটা ক্যালকুলেশন একটু ভুল যেতে পারে, তোমরা বাসায় করে নিও, বুঝতে পারছো? ক্যালকুলেশন করে দেখবা এরকম কিছু একটা টার্ম আসবে। এখন দেখো এখানে মেইন যে সমীকরণটা ছিল, এখানে দেখো যে এক্স আর ওয়াই টার্ম আছে, একটা মজার বিষয়, এক্স ওয়াই টার্ম আছে। এক্স ওয়াই টার্ম যদি পরাবৃত্তের সমীকরণ থাকে তখন কি হয়? আমরা তো পড়ছিলাম। আচ্ছা একটু একটু দেখো তো, এই ম্যাথটা বুঝতে পারছো? আচ্ছা এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তুলে নিও। আচ্ছা আচ্ছা তো দেখো, লাস্ট একটা টপিক, যদি এরকম থাকে, সাপোজ যদি বলি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay, কি ছিল? তাহলে এর সময় কি? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই সিঙ্গেল, তার মানে ওয়াই এর দিকে হা করবে। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড কি পড়ছিলাম, যদি এরকম হয় ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, তাহলে এক্স সিঙ্গেল মানে কি আলটিমেটলি এক্স এর দিকে হা করবে, এটা এক্স এটা ওয়াই,
বুঝতে পারছো? এই দুটো ইকুয়েশনে কিন্তু দেখো এক্স আর ওয়াই গুণ অবস্থায় কিন্তু কোনো জায়গায় নাই। তো আমরা যে এখানে পাইছিলাম এখানে কি 2xy ছিল কিন্তু গুণ আকারে, প্লাস সামথিং সামথিং ছিল। 2xy কিন্তু ছিল গুণ আকারে। তো 2xy গুণ আকারে থাকলে কি হয়, আগেরটা এরকম তো সোজা ছিল, এই পাশে সোজা ছিল। যদি কোনো ইকুয়েশনে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, যদি কোনো পরাবৃত্তের সমীকরণে তুমি দেখো যে 2xy টার্ম গুণ যোগ বা বিয়োগ আকারে আছে মূল সমীকরণের সাথে, তো ওই সমীকরণটা এরকম সোজা হয় না, এক্স অক্ষের সমান সোজা হয় না, ওয়াই অক্ষের সোজা হয় না। তখন এরকম হয়, দুটা কোণাকুণি হয়। এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বুঝতে পারছো? অথবা এরকম হইতে পারে। বোঝা গেছে? তো এক্স ওয়াই টার্মটা থাকার কারণে পরাবৃত্তের সমীকরণটা এরকম আড়াআড়ি হয়, কখনো এরকম সোজা হয় না। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখানে এক্স ওয়াই টার্মটা যখন থাকে তখন এরকম থাকে। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্তই থাক, ঠিক আছে? আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে আমরা জাস্ট বেসিকটুকু পড়লাম, সূত্রগুলো দেখলাম। আমাদের আরো কিন্তু এটার আরো অনেক ম্যাথ আছে, জাস্ট আমরা আজকে স্টার্ট করলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখবো যে পরবর্তী সমীকরণগুলো থেকে আরো ম্যাথ কিভাবে আসে। খুব কয়েকটা ম্যাথ নাই, খুব বেশি ম্যাথ নাই, জাস্ট অল্প কয়েকটা টাইপ আছে, টাইপ ভিত্তিক আমরা করবো, করলে মোটামুটি আমাদের এই পরবর্তী চ্যাপ্টার আশা করি কোনো সমস্যা থাকবে না। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের আলোচনা, ঠিক আছে? তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।